জলের তলদেশ থেকে কন্টেইনার খুঁজে বের করতে সত্যজিৎ সিনহাকে হেল্প করলো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সেনাপতি নিজের ঘরে রেস্ট করছে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে সেনাপতির ঘরে ঢুকে রশ্মিকা। রশ্মিকাকে দেখে অবাক হয়ে যায় সেনাপতি। সেনাপতি বলতে থাকে, কি ব্যাপার রশ্মিকা, এখন এই সময় তুমি? তখনই রশ্মিকা বলতে থাকে, আসলে আমি তোমার কাছে এসেছি জগিং এর নাম করে। দিদি দিদি আমার সঙ্গে আসতে চাইছিল, আমি নানানভাবে বাহানা দিয়ে ওকে রেখে এসেছি। আর একটা কথা বলার জন্যই তোমার কাছে আসা, যে কথাটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। তখন এ কথা শুনে সেনাপতি বলতে থাকে, কি বলতে চাইছো রশ্মিকা, বলো। এভাবে কেন কেন হন্তদন্ত হয়ে যাচ্ছ? তখনই রশ্মিকা বলে, আমি প্রেগনেন্ট। এ কথা শুনে অবাক হয়ে যায় সেনাপতি। সেনাপতি বলতে থাকে, কি বলছো এসব? তুমি কি পাগল হয়ে গেছো? এসবের মানে কি? তুমি প্রেগনেন্ট মানে? তুমি তুমি কি বলতে চাইছো? সত্যি আমি তোমার কথাটা বুঝতে পারছি না। এ কথা শুনে রশ্মিকা বলতে থাকে, সত্যি কি তুমি আমার কথা বুঝতে পারছো না, নাকি বুঝে না বোঝার ভান ধরে আছো? একটা কথা বলো তো, তুমি কি চাইছো? তখনই সেনাপতি বলে, তুমি তুমি এসব কি বলছো রশ্মিকা, আমি তো বুঝতে পারছি না। সত্যি তোমার কথাগুলো আমার কেমন অদ্ভুত লাগছে। এদিকে দেখা যাবে কম্পাস কম্পাস ঋত্বিক সেনের কথা বলে সত্যজিৎ সিনহার কাছে আসে। আর সেখানে এসে নিজের যন্ত্র তৈরির কাজে সত্যজিৎ সিনহাকে সাহায্য করতে থাকে। এরপরে দেখা যাবে সেখানে থাকা একজনকে বলতে থাকে, আমি আসলে ফোনটা সুইচ অফ করতে পারবো না, কারণ কারণ আমার হাজবেন্ড বারবার ফোন করবে বলেছে। আর যদি আমি ফোনটা সুইচ অফ করি তবে অবশ্যই উনি আমাকে সন্দেহ করবে, উনি ভাববে যে আমি ঋত্বিক সেনের ওখানে যাইনি। এই কথা শুনে তখন দেখা যাবে সেখানে থাকা লোকটি বলতে থাকে, ঠিক আছে ম্যাম, চিন্তা করবেন না। এদিকে সেনাপতি বলতে থাকে, সত্যি রশ্মিকা, আমি বুঝতে পারছি না তোমার কথাগুলো, এসব কি করে হলো? তখনই রশ্মিকা বলে, তুমি জানো না এসব কি করে হলো? আমি আমি এই সন্তানের মা হতে যাচ্ছি, আর তুমি বাবা। এই কথা শুনে সেনাপতি বলে, আমি একটা কথা ভাবছি। তুমি তুমি বরং, আমার কাছে এখন টাকা নেই, তুমি বরং 50,000 টাকা ম্যানেজ করে আমাকে দাও, আমি বরং একটা হসপিটালের সঙ্গে কথা বলে অ্যাবর্শনের ব্যবস্থাটা করে নিই। এই কথা শুনে অবাক হয়ে যায় রশ্মিকা। এদিকে দেখা যাবে সত্যজিৎ সিনহা তার টিম নিয়ে সমুদ্রের পাড়ে আসে। সেখানে এসে দূরবীনের সাহায্যে সমস্ত কিছু দেখতে থাকে যে সেখানে সন্দেহভাজন কিছু আছে কিনা। সেখানে সন্দেহভাজন কিছু আছে কিনা দেখার জন্য আসে সত্যজিৎ সিনহা। এরপরে সেখানে দেখতে পায় আশেপাশে কিছু কিছু সন্দেহজনক লোকজন আছে এবং কটা কটা জাহাজও দেখা যাচ্ছে, যেগুলো এদেশের নয়, অন্য দেশের। সেটা কনফার্ম হয়েছে সত্যজিৎ সিনহা। এ কথা বললেই তখনই দেখা যাবে অফিসার বলতে থাকে, স্যার, তবে কি আমরা ধরে নেব যে এই এরিয়াটুকুর মধ্যেই কন্টেনারটা আছে? আমরা কি এই লোকেশনটাই কালেক্ট করে নেব? তখনই সত্যজিৎ বলে, আমার মনে হয় এই লোকেশনটাতে সেই ড্রাগসের কন্টেনারটা আছে। যে করে হোক আমাদের এই কন্টেনারটা উদ্ধার করতে হবে। এদিকে দেখা যাবে কম্পাস বলতে থাকে, যে করে হোক আমাকে আমাকে স্যারকে হেল্প করতেই হবে। স্যার, কোনোভাবে এই কেসে আমি হেরে যেতে দেব না, কোনোভাবেই এই যুব সমাজকে নষ্ট হতে দেব না। কেউ কোনোভাবেই এই যুব সমাজকে নষ্ট করতে পারবে না। এই কম্পাস ভৌমিক সেটা আটকে দেবে। ঠিক তখনই দেখা যায় কম্পাসকে ফোন করে বিহান। বিহান ভিডিও কল করলে ভয় পেয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, এখন আমি কি বলবো, স্যার তো বারবার ভিডিও কল করছেন। এদিকে দেখা যাবে সেনাপতির কথা শুনে অবাক হয়ে যায় রশ্মিকা। রশ্মিকা বলতে থাকে, তোমার এই কথাটাই সর্বপ্রথম মাথায় এলো সেনাপতি? তুমি এই কথাটা ভাবলে কি করে? তুমি এই কথাটা কি করে ভাবতে পারো? আমি তো ভেবেছিলাম হয়তোবা তুমি এই কথাটা শুনে খুশি হবে, আমাকে আমাকে তুমি সান্ত্বনা দেবে, আমার হাত ধরে বলবে এই সন্তানের বাবা তুমি, এই সন্তানটা তুমি রাখতে চাও, কিন্তু তুমি তুমি এরকম কথা কি করে ভাবতে পারো? তখন এই কথা শুনে সেনাপতি বলে, তুমি বুঝতে পারছো না রশ্মিকা, এই বাচ্চাটা রাখলে তোমারও পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে এবং আমারও ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। সবাই আমাদের নিয়ে নানান কথা বলবে, যেটা আমি চাই না। আমাকে নিয়ে বললে সমস্যা নেই, কিন্তু তোমাকে নিয়ে বললে আমি সেটা মেনে নিতে পারবো না। এদিকে দেখা যাবে কম্পাস ফোন ধরতে বিহান অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, কোথায় তুমি? তোমার তো ঋত্বিক স্যারের কাছে যাওয়ার কথা ছিল, তবে তুমি বাইরে কেন? তখনই এই কথা শুনে কম্পাস বলে, হ্যাঁ, আমার এখানে এক্সারসাইজ চলছে। আসলে ঋত্বিক স্যার বলেছে আমি যাতে করে বাইরে বেরিয়ে ঘুরে ফিরে সমস্তটা আবার সেখানে গিয়ে ওনাকে ওনাকে নোট করে দিতে পারি। এ কথা শুনে তখন বিহান বলে,
সত্যি বলছো তো কম্পাস? তুমি কি কোনো কিছু আমার থেকে লুকোচ্ছ? তখনই কম্পাস বলে, না বিহান স্যার, আপনার থেকে আমি কি লুকোবো বলুন। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, দেখুন, আপনার সঙ্গে কথা বলতে গিয়ে সবটা আবার ভুলে গেলাম। কি কি যেন দেখেছিলাম, পাখি দেখেছিলাম না গাছ দেখেছিলাম, সবটা ভুলে গেলাম। আপনাকে আমি পরে ফোন করছি, এখন রাখছি। তখনই বিহান বলে, ঠিক আছে কম্পাস, তবে রাখছি। একদম সাবধানে থাকবে, সবসময় সবটা এক্সারসাইজ মন দিয়ে করবে, কোনো রকম কোনো ঝামেলা যেন না হয়, এগুলোই। তখন দেখা যাবে কম্পাস বলতে থাকে, ঠিক আছে, বলেই ফোনটা কেটে দেয়। তখন এবিহান বলে, কম্পাস, তুমি যদি আমার কাছে কিছু লুকিয়ে থাকো আর যদি কোনো মিথ্যে বলে থাকো, তুমি যদি নিজেকে আবার বিপদে ফেলার চেষ্টা করো, তবে আমার থেকে খারাপ কেউ হবে না। এবার তুমি আমার অন্য রূপ দেখতে পারবে। আমার থেকে কিছু লুকোলে সত্যি তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। এদিকে দেখা যাবে রশ্মিকা বলতে থাকে, আমি বুঝতে পারছি না তোমার এরকম কথা কি করে মাথায় এলো। তার মানে আমার বৌদিরা, আমার দিদি, আমার বৌদি, ওরা যা যা বলেছে সমস্তটাই সত্যি। তুমি ওরকমই আছো? তুমি এখনো নিজেকে চেঞ্জ করতে পারোনি? জানো, আমার সব থেকে বড় ভুলটা কি, তোমার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া, তোমার সঙ্গে বন্ধুত্ব করা, তোমার সঙ্গে এরকম একটা সম্পর্ক করা যে সম্পর্ক থেকে আমি কোনোভাবেই বেরোতে পারছি না। এরপরে দেখা যাবে এই বলেই সেখান থেকে বেরিয়ে যায় রশ্মিকা। তখনই সেনাপতি বলে, যতই চেষ্টা করো তুমি আমার থেকে কিছুতেই মুক্তি পাবে না। এবার তো আরো বড় একটি কারণ পেয়ে গেলাম তোমাকে ব্ল্যাকমেল করার। এরপরে দেখা যাবে এদিকে বিহান কম্পাসের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই কম্পাস বাড়িতে আসে। কম্পাস বাড়িতে এসে বিহানকে দেখে না দেখার ভান করে যেতে থাকে। ঠিক তখনই বিহান বলে, কি ব্যাপার কম্পাস, এতক্ষণ কি করলে, এত সময় লাগলো কেন? তখনই কম্পাস বলে, আসলে আজকে অনেক এক্সারসাইজ করিয়েছো তো, তাই একটু একটু সময় লেগেছে। তখনই বিহান বলে, আচ্ছা কম্পাস, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? তোমাকে দেখে আমার কেমন যেন একটা খটকা লাগছে। তখনই কম্পাস বলে, এসব কি বলছেন আপনি? আমি আপনার থেকে কি লুকোবো? আপনার থেকে কি লুকোনোর কিছু আছে? কম্পাস কি কখনো আপনার থেকে কিছু লুকোতে পারে বলুন তো? তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে তুমি কিছু একটা লুকোচ্ছ, কিছু একটা লুকোনোর চেষ্টা করছো। যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, সেরকম কোনো সমস্যা থাকলে তুমি আমার সঙ্গে ডিসকাস করতে পারো, আমাকে বলতে পারো। এদিকে দেখা যাবে প্রান্তিককে ডাকলে অভিজ্ঞান দত্তের বাড়িতে চলে আসে প্রান্তিক। সেখানে এসে বাইক থামাতেই অভিজ্ঞান দত্ত বলতে থাকে, বাইকটা ওখানে রেখেই উপরে চলে এসো, ভেতরে এসো, তোমার সঙ্গে আমার কিছু দরকার আছে। তখনই প্রান্তিক বলে, আমি বুঝতে পারছি না আপনার মতিগতি কি। সত্যি আপনাকে বিশ্বাস করা খুব টাফ। আমি বুঝতে পারছি না আপনি কি করতে চাইছেন। এরপর এভাবে এভাবে মোনালিসাকে আন্টিকে না জানিয়ে আসতে বলার মানেটা কি? আপনি কি কোনো রকম কোনো কিছু চাইছেন? তখন এই কথা শুনে দেখা যাবে দেখা যাবে অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমি তোমাকে উপরে আসতে বলেছি, উপরে এসো, তারপরে সমস্তটা বলছি। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। এদিকে দেখা যাবে কম্পাস কথা কাটানোর জন্য অনেক রকমের কথাই বলতে থাকে। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, মনে হয় কথাগুলো মুখের কাছে একদম গুছিয়ে রেখেছে, শুধু শুধু জিজ্ঞেস করা মাত্রই বলে দেবে। আমি বুঝতে পারছি না কম্পাস কেন এমন করছে। কম্পাসকে দেখে আমার কেমন যেন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে ওর মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে। ওর কি কিছু মনে পড়েছে যেটা ও আমাকে বলছে না, আমার থেকে লুকানোর চেষ্টা করছে? যদি এমনটাই হয়ে থাকে তবে আমি কিছুতেই ওকে ক্ষমা করব না। ও আমাকে এভাবে এভাবে টেনশনে রাখতে পারে না, ওর কোনো অধিকার নেই। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন তখন কম্পাস বিহানকে বলতে থাকে, বিহান স্যার, আমি এখন ওপরে যাচ্ছি, আমার ভীষণ টায়ার্ড লাগছে, অনেকক্ষণ অনেকক্ষণ এক্সারসাইজ করেছি তো, এখন আর ভালো লাগছে না। তখনই বিহান বলে, ঠিক আছে কম্পাস, ওপরে যাও। এরপরে দেখা যাবে কম্পাসের হাতে একটি পোড়া চিহ্ন দেখে অবাক হয়ে যায় বিহান। ঠিক তখনই বিহান বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, তোমার হাতটা পুড়লো কেন? ঠিক তখনই কম্পাস কথা ঘুরিয়ে দিলে ঋতুজা এসে বলতে থাকে, কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে হবে? কম্পাস, রেডি হয়ে নাও, আমাদের তো বেরোতে হবে, তাই না? তখনই মাহি বলতে থাকে, হ্যাঁ, আমি তো যেতেই চাচ্ছিলাম না, শুধুমাত্র বড় বৌদি জোর করলো বলেই যাচ্ছি। তখনই ঋতুজা এসে বলতে থাকে, কেন মাহি, এ কটা দিন আমাদের সঙ্গে তো ভালোই মিশলি, সবার সঙ্গে মিশলি, তোর ভালো লাগেনি? এ কথাটা কেন বলছিস যে বড় বৌদি জোর করছে বলেই যাচ্ছিস? তখন এ কথা শুনে মাহি বলতে থাকে, না যে মা, সেরকম কিছু না, আমি তো ইচ্ছাকৃত ভাবেই যেতে চাইছি, আর বড় বৌদিও জোর করলো, তাই ভাবলাম যাওয়াই যাক। তখনই দেখা যাবে কথা শুনে ঋতুজা মাহিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ঠিক আছে মা,
আমাকে আর কৈফিয়ত দিতে হবে না, এবার সবাই মিলে রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে, তো দেরি হয়ে যাচ্ছে। এরপরে দেখা যাবে বিহান মনে মনে বলতে থাকে, আমি বুঝতে পারছি না কম্পাস আসলে কি চাইছে, ও কি করছে। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, মা আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমি আমি যাচ্ছি, তোমরা বরং রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে আসছি। এরপরে দেখা যাবে বিহান মনে মনে বলতে থাকে, সত্যি আমি আমি দেখবো কম্পাস যদি কোনো কিছু আমার থেকে লুকায়, আর আমি যদি সেটা জানতে পারি, তবে আমার থেকে খারাপ কেউ হবে না। কম্পাসকে আমি বুঝিয়ে দেব যে আমার সঙ্গে এরকম করে কিছু লুকানো ওর ঠিক হয়নি। এদিকে দেখা যাবে প্রান্তিক ঘরে এলে অভিকেন দত্ত বলতে থাকে, চিন্তা করো না প্রান্তিক, তোমাকে একটা কথা বলার জন্যই ডেকে এনেছি। আমার নাতনিটা তোমাকে তোমাকে নিজের স্বামী হিসাবে মেনে নিয়েছে, তাই ভাবলাম তোমাকে কিছু কিছু বলাই যাক। কারণ কারণ তুমি ভুলে গেছো যে আমার নাতনিটা বিলাসবহুল জীবন পছন্দ করে। ওর যখন রঙিন পর্দাটা সরে সরে যাবে চোখের সামনে থেকে, তখন দেখবে ও তোমার সঙ্গে অনেক রকমের আর্গুমেন্ট করবে। তাই আমি আগে থেকেই তোমাকে তোমাকে সমস্তটা বুঝিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো তুমি নিয়ে যেতে পারো। কি নেবে তো টাকাগুলো? টাকাগুলো যদি তুমি নিয়ে যাও তবে তোমার অনেকটাই কাজে আসবে। আসলে কি বলি বলো তো, না আমি তো মোনাকে অনেক ভালোবাসি, তাই না? মোনা তো আমার নাতনি, ওর কষ্টটা আমি সহ্য করতে পারছি না, তাই ভাবলাম কিছু টাকা দিয়ে আমার বৌমা, আমার নাতনি এবং তুমি তিনজনেই ভালো থাকো। এভাবে এভাবে আর কষ্ট করো না। তখনই দেখা যাবে এসব কিছু আড়াল থেকে ফোনে ভিডিও রেকর্ডিং করতে থাকে মুক্তি। সবকিছু প্রান্তিককে ফাঁসানোর জন্য আগে থেকে প্ল্যান করা থাকে। এটা বুঝতে পারে প্রান্তিক। প্রান্তিক মনে মনে বলতে থাকে, কোনো না কোনো ঘটনা তো আছে যার কারণে অভিকেন দত্ত আমার সঙ্গে এরকম এরকম করে আচরণ করছে। উনি আমার সঙ্গে এতটা ভালো ব্যবহার করছে। এরপরে প্রান্তিক টাকার বাক্সটা নিজের হাতে নিয়ে নেয়, আর সেখান থেকে দুটো নোট নিয়ে অভিকেন দত্তের সামনে ধরে বলতে থাকে, কি মিস্টার অভিকেন দত্ত, ভেবেছেন এই টাকাগুলো দিলেই প্রান্তিক ভুলে যাবে, প্রান্তিককে কিনে নেওয়া যাবে? এদিকে দেখা যাবে সত্যজিৎ কম্পাসকে ফোন করে আর বলতে থাকে, কম্পাস আমি এইমাত্রই ফিরলাম, আর আমরা নির্দিষ্ট একটা জায়গা লোকেট করতে পেরেছি। আমার বিশ্বাস ওইটুকুর মধ্যেই কন্টেনারটা আছে, তাই আমাদের সেখানে অভিযান চালাতে হবে। তখনই কম্পাস বলতে থাকে, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি সময় মতো চলে আসব। আমি সময় মতো এসে সমস্ত ব্যবস্থা করে নেব। এর জন্য আমাকে আবার বেরোতে হবে, বাকি কাজটুকু সারার জন্য আমাকে এই বাড়ি থেকে যে করে হোক যে কোনো মূল্যে বেরোতেই হবে। এরপরে সত্যজিৎ বলে, ঠিক আছে কম্পাস, চিন্তা করো না, আমি চেষ্টা করব। আর আর একটা কথা মাথায় রেখো, বিহান কিন্তু সন্দেহ করছে আমাকে, আমাকে বারবার ফোন করেছিল। আমি বুঝতে পেরেছি বিহানের কিছু একটাতে সমস্যা হয়েছে। এই কথা শুনে তখন দেখা যাবে কম্পাস বলতে থাকে, আমি বুঝতে পারছি যে বিহান স্যার আমাকে সন্দেহ করছে, উনি আমাকে বারবার জেরা করছে, কিন্তু আমি কিছুতে ওনাকে সমস্তটা বলতে পারছি না। বলুন তো ওনাকে আমি কি করে সমস্তটা বলি? উনি শুনলে তো অবাক হয়ে যাবেন এবং প্রচন্ড রাগ করবে। এরপরে দেখা যাবে এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে কম্পাস কম্পাস সেখানে এসে সেই দূরবীনের সাহায্যে সেই কন্টিনিউয়ারটা খুঁজে বের করে দেয় সত্যজিৎকে। এটা দেখে খুশি হয়ে যায় সত্যজিৎ। এরপরে কম্পাস বলতে থাকে, এখানে তো পাসওয়ার্ড দেওয়া, এখন এখন কি করবেন? আর এখানে টাইমারও সেট হয়ে গেছে, টাইমটা ফুরিয়ে গেলেই এই কন্টেনারটা নষ্ট হয়ে যাবে। এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, যে করে হোক কন্টেনারের পাসওয়ার্ডটা হ্যাক করতেই হবে। কম্পাস তুমি পারবে না? তখনই কম্পাস বলে, যে করে হোক যুব সমাজকে বাঁচাতে আমাকে একটা ঝুঁকি নিতেই হবে, আমাকে একটা রিস্ক নিতেই হবে। এরপরে দেখা যাবে এই বলেই তখন সত্যজিৎ বলে, তুমি অবশ্যই জিততে পারবে, তোমাকে জিততেই হবে। এদিকে দেখা যাবে আনো আম্মার লোকজন বলতে থাকে, আমরা একটা খবর পেয়েছি যে সত্যজিৎ সিনহার টিমের একজন এই খবরটা পেয়ে গেছে।